হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম আজকে। কারণ ওয়াইটিতে এখন যে পরিস্থিতি, সেই মুহূর্তে না আসাটা খুব অন্যায়। কারণ বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। তো আমার যখন একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেল থেকে এই ওয়াইটিতে এখন যেটা চলছে সেই নিয়ে একটু কিছু বলা তো উচিত। হ্যাঁ, কারণ সমবেত একটা কণ্ঠস্বরও অনেক সময় খুব জোরালো আকার ধারণ করে। এই ওয়াইটিতে আমি একটা জিনিস পরিষ্কার বুঝছি, আমি টাইটেলে হয়তো সেটাই দেব, যে ওয়াইটিতে প্রচুর দালাল ঢুকে পড়েছে। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য মানে একটা নিয়ে তাদের টার্গেট করে বেশ কিছু দালাল ঢুকে পড়েছে এখানে। কারণ এখানে দেখছে যে এখানকার এখন কন্টেন্ট কী। আগে কন্ট্রোভার্সি কী হতো, ধরো ব্লগারদের নিয়ে একটা ডিসকাশন, তাদের ব্লগে মানে ভুল ত্রুটি কি কেউ বলতো, কেউ আবার সেই ব্লগারদের পক্ষে বলতো, সেগুলো একরকম ছিল। কিন্তু এখন একটা মানে দুটো মানে স্বামী স্ত্রীর মধ্যে, তাদের মধ্যে একটা আইনি প্রচণ্ড ঝামেলা চলছে, মানে একটা অশান্তি চলছে তাদের সাংসারিক, এবং সেটা চলে গেছে পুরো আইনি জায়গায়। এবং এই আইনি জায়গায় যখন জিনিসটা চলে গেছে, তখন কিছু আইনের দালাল এখানে ঢুকে পড়েছে। হ্যাঁ, এবং কেউ এই স্বামীকে ধরেছে, কেউ স্ত্রীকে ধরেছে। হ্যাঁ, আমি কিন্তু সবার কথাই বলছি। হ্যাঁ, এখানে সবার কথা বলছি, কোনো ব্যক্তি বিশেষ নয়, যদিও ব্যক্তি বিশেষও একটু বলতে হবে, তো সেটা পরে আসছি। আগে আমি বলছি সমবেতভাবে এই যে দালাল গোষ্ঠী ঢুকে পড়েছে, এবং এরা ঢুকে কী করেছে, এখানে কিছু ক্রিয়েটারকে এরা সাব দালাল হিসেবে রেখেছে। মানে প্রথমেই তো ডাইরেক্টলি পৌঁছানো যাচ্ছে না, হ্যাঁ, সেই ক্রিয়েটারের কাছে বা সেই ব্লগারের কাছে, তখন এই সাব দালালের থ্রু দিয়ে তারা পৌঁছচ্ছে, এবং সেখান থেকে পুরো একটা মানে ভালো মতন একটা ফান্ড রিলেটেড ব্যাপার চলছে, টাকা পয়সা। অনেক দিন থেকে আমরা যেটা বুঝতে পারছিলাম না তা নয়, আমি অলরেডি একটা জায়গায় একটা ভিডিওতে বলেওছি যে এখন জিনিসটা খুব জটিল জায়গায় চলে যাচ্ছে, অনেক বড় বড় মাথা, আর সবথেকে বড় কথা অনেক টাকা পয়সার ব্যাপার এখানে ঢুকে পড়েছে। হ্যাঁ, তো মানে এখানে ক্রিয়েটারদের কি উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে ভিডিও করব, ভিডিও করে আমাদের সেই ভিউজ অনুযায়ী ইউটিউব থেকে আমরা ইনকাম করব। কিন্তু এই সব ক্রিয়েটারদের যেহেতু তাদের কোনো ভিডিওই খুব হাজার হাজার লাখে লাখে তো পৌঁছবে না সেই ভিউজ, তখন এদের একটা পথ এখন দেখেছে যে মানে এই রকমভাবে সাবদালাল হয়ে কিছু পয়সা লোকের থেকে আমরা যদি কালেক্ট করতে পারি, সেজন্য কখনো ফান্ড কালেকশন করা হচ্ছে, সেখান থেকে অন্য প্রতিবেশী রাষ্ট্রের নাম আসছে, অনেক কিছু আমরা এগুলো বুঝতে পারছি, যদিও ভেতরটায় যেহেতু নেই, সুতরাং পুরোপুরি জিনিসটার যে কি মানে সেটা না বুঝলেও এইটুকু বুঝতে পারছি একটা মানে ভালো মতন একটা টাকা পয়সা কেন্দ্রিক ব্যাপার স্যাপার এখানে চলছে। কিন্তু এইটা কেন হবে? এখানে ক্রিয়েটাররা তারা ভিডিও করুক, তারা ভিডিও করে সেখান থেকে তারা ভিউজ পাক, তারা আর্ন করুক, সেটা তার কথা বেঁচে সে খাক এখানে, বা আর ব্লগাররা তাদের মতো ব্লগ করুক, ঠিক আছে, তাদের ব্লগ নিয়ে যদি কন্ট্রোভার্সি করার কোনো পয়েন্ট থাকে, কন্ট্রোভার্সি হতে পারে। কিন্তু এই ধরনের টাকা পয়সার এখানে প্রচণ্ডভাবে ঢুকে গিয়ে দালাল সাবদালাল এইসব মানে একটা জটিল ব্যাপার। আর এখন এই জন্য সমস্ত কিছু পরিষ্কার। কিছুদিন আগেও আমি ঠিক এই কথাটা বলেছি যে পয়সা কড়িটা এমন পর্যায়ে আসছে যে মানে মানে খারাপ কথাটা বলাটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, যে যেন নিজস্ব পার্সোনাল শত্রু এরকমভাবে মানে কন্ট্রোভার্সিটা হচ্ছে। হ্যাঁ, এর আগেও বলবেন যে গালাগালি, তখন তো গালাগালি খিস্তি, হ্যাঁ গালাগালি খিস্তি তখন হয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমরা বলেছি, কিন্তু সেখানে এটুকু বুঝতাম যে টাকা পয়সা কিন্তু ঢোকেনি। কিন্তু এখানে জানেন তো, দলবদ্ধ করে টাকা পয়সার ভাগ বাটোয়ারা করে একটা এমন চলছে যে মানে নিজেদেরই যেন গায়ে লাগছে যে কোনোভাবে এই কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে গেলে, এদের মধ্যে কোনো রকমভাবে মিল হয়ে গেলে বা কিছু হয়ে গেলে আমাদেরই খুব ক্ষতি হবে। সুতরাং জিনিসটাকে ধোঁয়া দিতে থাকো, যত পারো ধোঁয়া দাও। তো এই জন্যেই আমার মনে হয় যে দেখো, সৌমালি অধিকারী অনেক বড় ব্লগার, এবং সে অনেক দিন আগেই মনে হয় অনেক কিছু আজ করতে পেরেছিল। অ্যাকচুয়ালি সৌমালি আজ করেনি, এখানে অনেক ক্রিয়েটার কিন্তু সৌমালিদের সঙ্গে, আমরা ওপর একরকম ভিউয়ার, অনেক ভিউয়ার আছে যাদের সঙ্গে সৌমালির হাজব্যান্ডের মানে একটা পার্সোনাল লেভেলেও বোধহয় যোগাযোগ আছে, মেল টেল করাও, যেটা বলেছিল মেল এসেছে যে এইরকম চলছে। তো সেইটা হিসাবেই ও কিন্তু এসেছিল, এবং কিছুদিন আগেও আমাকে একজন করেছেন যে সৌমালি এর মধ্যে ঢোকার কী দরকার ছিল। আমিও সেটা
পছন্দ যে করেছি তা নয়, কিন্তু ঢুকেছিল একটা হচ্ছে দিদিমার মৃত্যু, সেখানে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা, এবং এখানকার কিছু ভিউয়ার ওকে ওদের মানে কিছু মানে বলেছে, মেল করেছে যে যতই হোক ওর পরিবারের ব্যাপার, তো সেইগুলো শুনে ও এসেছিল যে ওকে ইউজ করা হচ্ছে, ওর নাম নেওয়া হচ্ছে, কি ওর ফটো টটো তখন কী সব করেছিল। তো এইগুলো হচ্ছে ব্যাপার। এইবার দেখো যে টাকা পয়সা যা বেরিয়ে গেছে সেগুলো তো আমি আর রিপিট করতে চাই না। আমি মনে মনে একটা জিনিস ভাবলাম, তোমরা দেখবে অনেক দিন ধরে তোমরা ভাবছো অহেতুক সৌমালিকে টানা হচ্ছে জাস্ট বিকজ শি ইজ এ মানে বিগ ব্লগার। নো নো নো, সৌমালিকে টার্গেট করা হয়েছে এই কারণে সৌমালির অর্থনৈতিক অবস্থা খুব ভালো, এটা বুঝে গেছে কিছু বড় মাথা, এবং তারা টার্গেট করেছিল যে সৌমালিকে যদি এর মধ্যে টানা হয়, মানে সৌমালিকে উত্তেজিত করে এই রকম বাজে বাজে কথা বলে ওকেও যদি এই কেসের মধ্যে টানতে পারে কোনো কারণে, তাহলে এর থেকেও ভালো কিছু পয়সা করি আদায় করতে পারবে, মানে এটাই ছিল এদের টার্গেট। সেই জন্য সৌমালির বিরুদ্ধে এত, যেখানে সে আর কিছুর মধ্যে নেই তবুও তাকে উত্তেজিত মানে ভাবে তাকে উত্তেজিত করার জন্য মানে বানানো, লেখা শেখানো অনেক কিছু এরা বলে যাচ্ছে। হ্যাঁ, সৌমালি সেই দিদিমাকে টানা হচ্ছে, হ্যাঁ মানে বোকা বোকা মানে দুরস্ত কথাবার্তা। হ্যাঁ, আমি রিম্পাকে বলতে চাই, রিম্পা ওর দিদিমা আর ওর মাসি মিলে ওর মনটা বিষ ঢেলে দিয়েছিল। তা ছোটোবেলা থেকে বিষ ঢেলে দিয়ে সে আর ভাইয়ের বউ এদের সঙ্গে আর তাহলে সম্পর্ক রাখলো কেন? তাদের ব্যাঙ্গালোরে নিয়ে গেল কেন? মাকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলো কেন? বিষক্রিয়াটা তাহলে তখন কাজ করেনি, বিষক্রিয়াটা অনেকদিন পরে কাজ করেছে। ওই বিষটা মানে না স্লো পয়জনিং করতে 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 সময় একটা সময় বিষক্রিয়া কাজ করে। তোমরা যখন কথা বলো, অ্যাকচুয়ালি তুমি সৌমালিকে বেশি দিন দেখোনি, আমি যেটা বুঝতে পারছি, কিন্তু মানে বলতে হবে বসে পড়েছো। হ্যাঁ, কিন্তু একটু জেনে তো বলো, একটা মৃত মানুষকেও টানছো, তার আত্মীয় স্বজনকে টানছো, তারা নাকি ওর মনে বিষ ঢেলেছে। তা বিষ ঢেলার তো একটা রিয়াকশানটা এতদিন পরে এলো। আমি তো এর আগের ভিডিওতেই বলেছি যে তাহলে কেন তার বাড়িতে তার ভাইয়ের বউ নিয়ে তার এত ব্লগ করা। আজকেও সৌমালি একটা ব্লগে বোধহয় কাউকে একটু মানে ওর কোনো বন্ধু সে একটু বিপদে পড়েছে সেরকমভাবে তাকে প্রমোট করার চেষ্টা করেছে। এক ভিউয়ার দেখলাম কমেন্ট করেছে যে তুমি কিন্তু খুব ভেবেচিন্তে এরপর এগুলো করবো, একবার তো শিক্ষা হয়েছে না, ভাইকে এরকমভাবে প্রমোট করে তাকে এরকম ইয়েতে এনে ইউটিউবে এনে তুমি তার আজও তার ফল ভোগ করছো। তো তুমি এরপরে যখন কখন বাস দেবে তুমি খুব ভেবেচিন্তে কাউকে প্রমোট করো। এটা আমারও মনে হয় আজকালকার দিনে সত্যি কথা, হয়তো কেউ নিডি থাকে, কিন্তু না সত্যি যখন মানুষ আঘাত খায় না, এবং আমরা প্রত্যেকের জীবনে এই অভিজ্ঞতাগুলো হয়, যখন কাউকে বিশ্বাস করে মানে করলাম, তারপরে যখন আঘাত করল না, তারপরে সত্যিকারের আরেকটা ভালো মানুষকেও হয়তো আমরা মনে করি না বাবা দরকার নেই, হ্যাঁ যা শিক্ষা হয়েছে। তো এইরকমই হচ্ছে ব্যাপার। তো এইখানে টাকা পয়সাগুলোর মানে ভালোই চলছে। আচ্ছা, জাস্ট দিদিকে আমি একটা কমেন্ট করে এসেছি, আর দিদি আপনাকে বলতে ইচ্ছা করেন, আপনি যে কি একজন মহিলা, মানে আপনার কি খুব মানে কিসের অভাব আমি বুঝি না। বাড়িঘর তো আছে, বলেন তো মেয়েকে বিশাল মানে পড়াশুনো শিখিয়ে আপনি আবার মাতৃত্বের মাঝে মাঝে খুব অহংকার করেন, মেয়েকে ভালো মানুষ করেছেন, ছেলেকে ভালো মানুষ করেছেন। আপনি কি বলুন তো, আপনি কি এত নোংরামির মধ্যে কেন ঠকেন? আজকে ভিডিও করে বলছেন কাগজে কি লেখা আছে আমি তা জানি না। হ্যাঁ, তো কাগজে কি লেখা আছে আপনি যখন জানেন না যে টিনা তার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বাচ্চা পাচার না কিসবের কেস করেছে, কাগজ কলমেগুলো কি লেখা আছে আপনি জানেন না, তাহলে আপনি অনুমান করে এইরকম ভিডিওগুলো করছেন কেন? যাতে আপনি ভিউয়ার্সদের বোকা বানাচ্ছেন। আপনার অনুমানের ভিত্তি থেকে এখানে ভিডিও হবে নাকি? একটা আইনি ব্যাপারে আপনি অনুমান করে বলে দিলেন ও শ্বশুর শাশুড়ির এগেনস্টে এই কেস করেছে, ও এত লাখ টাকা চেয়েছে, সব আপনাদের অনুমানের ওপর ভিত্তি করে কি এখানে ভিউয়ার্সরা গল্প শুনতে এসছে? তাহলে প্রথমে লিখে দিন না যে আমরা এখানে গল্প বলছি, এটার কোনো সত্যতা কিন্তু কিছু নেই, সম্পূর্ণ ঘটনা কাল্পনিক, সম্পূর্ণ যা বলছি সেগুলো সম্পূর্ণ কাল্পনিক। সেই রকম একটা ডিসক্লেমার দিয়ে তবে বসুন না, গল্প বানাচ্ছেন। আজকে টিনা ঠিকই বলেছে, গল্পের গরু গাছে কি অনেক উপরে উঠিয়ে দিয়েছে। এখানে ভিউয়ার্সদের বোকা বানিয়ে গল্প শুনিয়ে যাচ্ছেন, এই কেস দিয়েছে, ওই কেস দিয়েছে, যেগুলো সম্পূর্ণ মিথ্যা। আর ওই যে আপনাকে ম্যাডাম বলবো, আর ম্যাডাম বলে এতদিন কথা বলেছি, সব তো বেরিয়ে আসছে না, কীভাবে মানে বিশ্বাস করব না।
আপনি আসার পর থেকেই এখন তো পরিষ্কার যে আপনি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেদের মধ্যে ক্রিয়েটারে কথা বলাগুলি, যেগুলো হয়তো অনেক কিছু ঠিক ছিল না, কিন্তু আপনি সেগুলোকে পুরো ক্যাশ করলেন, প্রত্যেককে কেসের মধ্যে ঠেলে দিলেন। আমরা তো কবে থেকে দেখছি যে ওই হাটবাবু একে একে নন্দু বলছে কি, সুতপা ওকে এই বলছে, নন্দাই এই বলছে, তার সুতপাকে ওরা বলছে ভাগ্নি কি, হ্যাঁ মামি আর ভাগ্নে এইসব বলছে। হ্যাঁ, যদিও এগুলো খুব একটা নোংরা কথা, এগুলো বলা বন্ধ হওয়া উচিত, কিন্তু আপনি এগুলোকে একদম এদের এমন উস্কানি দিলেন যে এরা সব কেস করতে দৌড়লো। আর আপনার দুটো ফায়দা হলো। রিম্পার ঘটনাটা যখন হয়েছিল খুব খারাপ হয়েছিল, আমরা সবাই কিছু লোক মুখ খুলেছিলাম যেটা ভালো হয়নি। হ্যাঁ, কিন্তু তারপরে আস্তে আস্তে সব কিছু মিটে গেছিলো, তারা দুজনে ঠিক করেছিল কেউ কারোর বিরুদ্ধে খারাপ ভিডিও নামাবে না। হঠাৎ করে এই পুরনো প্রসঙ্গটাকে আপনারা উস্কানি দিলেন, এমন রিম্পাকে যে বাধ্য করলেন, এবং প্রথম দিকটা ওদের না করেছিল, তাতে তো ওকে একদম আপনারা এমন ব্যবস্থা করলেন যে ওকে ব্ল্যাকমেলিংয়ের মতন হয়ে গেল, যে করতে বাধ্য হলো গিয়ে কেস কামারি। সাইবার ক্রাইমে গিয়ে একরকম করা, কিন্তু আপনাদের ধরে ধরে যেতে হবে কেন? আপনাকে ধরে যেতে হবে কেন? আপনি মাঝখানে দালালিটা খাচ্ছেন। আমি না এখানে কাউকেই কিন্তু খুব ভালো বলবো না, না এই চক্রবর্তী, না এই কোন সেবক, এই কাউকেই আমার খুব একটা পছন্দ না। এরা কি করতে ঢুকেছে আমি সেটাই বুঝলাম না। এরা প্রথমে 3টে ছেলে মেয়েকে নিয়ে পড়ে গেলেন, কি যে তাদের করলেন মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। তারপরে তো আর এখান থেকে তো ভালো একটা মুরগি পেলেন এখানে, তো এইখানে ঢুকে গেছেন কেসের এতে। কেন আজকে রুনা একটা কথা একদম ঠিক বলেছে যে ডাইরেক্ট লয়ারদের কাছে কেন যাবে না? এই যে আমাদের দেশে জানো তো প্রচণ্ডভাবে দালাল ঘুরে বেড়ায়, এবং আমাদের একটা স্বভাব কি জানো তো, এই দালাল ধরলে জিনিসটা খুব সহজে হয়ে যাবে। এই জিনিসটা বোধহয় আমরা প্রত্যেকেই ভুলটা করি। দেখবে ছোটোখাটো একটা, যেহেতু আমাদের দেশে যে কোনো প্রসেস একটু লেন্দি হয়, ওই সঙ্গে সঙ্গে একটা দালাল এসে যাবে। দেখবে তোমার ড্রাইভিং লাইসেন্সের একটা একটা দালাল এসে পড়লো, আমাকে এতগুলো টাকা দিন, আপনার ব্যবস্থা করে দেবো। তো আমাদেরও এরকম যে লোকজন আসে না তাই না, এবং আমরা একটা ভুল করি, এটা খুব অন্যায় যে আমরা এই দালালগুলোর না চট করে সাহায্য নিই, যে আমাদের কেস খুব সহজে একটা সমাধান করে আবার এখানে যাবে ওখানে যাবে, ওরা করে দেবে। সে বাড়িঘর দর কেনা বলো কি বলো, এখন এই যে দেখছো না নো ব্রোকার, এত 99 রেকর্ডস এ সমস্ত এসে গেছে, যে তুমি নিজে দেখে নিজের মতন করে প্রপার্টি সেল করো, কে করো, মাঝখানে কোনো দালাল ঢুকিও না। কিন্তু আমাদের স্বভাবই হচ্ছে একটু দালাল দিলে তাত করে কাজটা হয়ে যাবে। বললাম তো, কোনো রকম সরকারি কাজ, বিশেষ করে আমাদের একটু যেহেতু লেন্দি প্রসেসে, ও বাবা কে যাবে, ওই দেখবে এই দুটো নম্বর কেউ দিয়ে দিলে এর সঙ্গে কথা বলো, সেগুলো হচ্ছে পাতি দালাল, সেগুলোর সঙ্গে কথা বলো, সে আবার আরেকজন তাই আরেকম 2-3 খেপে টাকা দিয়ে, আমাদের সবারই সেরকম অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এইগুলো জানো তো আমাদের দেশে বন্ধ হওয়া উচিত। আমরা একটু ধৈর্য ধরে সরকারি জায়গায়, হয়তো কাজটা তুমি গেলেও হবে, তোমাকে এমন একটা ভয় দেখিয়ে দেবে না প্রথমে, বাবা আপনার এই ডকুমেন্ট ঠিক নেই, আপনার ওই ঠিক নেই, আপনার সেই ঠিক নেই, আপনি আমি ব্যবস্থা করে দেবো, কিছু না, এতগুলো টাকা দিন, আমি আপনার এইগুলো সব ঠিকঠাক করে দিচ্ছি। এবং আমরাও চটজলদি কাজের জন্য সেটা করিনি। একজন লয়ারের কাছে গেলে তিনি যদি তার কোনো আন্ডারে কাউকে দিয়ে দেন, সেটা আলাদা কথা। আমার এখানে এক দাদা আছেন, হ্যাঁ, কিছু হলে উনি দাদার কাছে আমরা পরামর্শ নিই, এবং দাদা হয়তো কাউকে বলে দেন যে তুমি ওনার সঙ্গে কথা বলো, কারণ তিনিও লয়ার এও লয়ার। কিন্তু মাঝখানের এই সমস্ত দালাল টাইপের লোকগুলো, এদের এন্টারটেন করা একদমই উচিত না। তো এখানে ইউটিউবের এই দালালগুলোকে ইমিডিয়েটলি ইউটিউব থেকে হটানো উচিত। আমি অত ডিটেলসে কেস, কাকে বোকা বানাচ্ছে, কে কী করছে, আমি অতর মধ্যে যেতে চাইবো না। আজকে আমি ঠিক ওইভাবে টিনার পক্ষ নিয়ে কিছু বলা, কি ওর পক্ষ নিয়ে কিছু বলা, আমি সেগুলো করতে আসিনি। আমি বলতে এসেছি যে দালালগুলো কি করছে এখানে আমাদের দালালের কি দরকার? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও টু ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবে, ভিউজ আসবে, ইউটিউব থেকে পয়সা পাবে। এই পয়সাগুলো এবার কি যারাই
এবার দালালির এই যে পয়সাটা, এটাগুলো কি সমস্ত ক্রিয়েটারদের মধ্যে ভাগ হয়েছে, নাকি গুটি কয়েক মাথা তারা এগুলো পেয়েছে? একজন তো পেয়েছে, দিদির তো মানে প্রথম থেকেই তাকে মানে বোঝা যাচ্ছে যে তার এত কিসের ইন্টারেস্ট, এবং সে সব কিছু মানে পয়সাগুলো সমস্ত কিছু তার মধ্যে সে হাত মানে হ্যান্ডেল করছে, তার থ্রু দিয়ে টাকা যাচ্ছে, যেটা পরে কিছু লোক গ্রুপ থেকে বেরিয়ে এসে অনেক কিছু রিভিল করে দিল, সেগুলো জানতে পারলাম। আমি তো বলছি এই যে হাটবাবুর এগেনস্টে যে কেস জিনিসগুলো হয়েছে না, এর কে ফান্ডিং করেছে? কেউ না কেউ ফান্ডিং করেছে। আমি নিজে কমেন্টস দেখেছি, মানে কমেন্টস না, আমি নিজে ভিডিও শুনেছি, দিদি বলছেন যে হ্যাঁ সুতপা চ্যানেল তুলে দাও, এরকম কিছু ভিউয়ারও তো আছে, গোড়ামুখী চ্যানেলকে বন্ধ করো। তখন বলছি এমনি এমনি কি হবে না, তোমরা পয়সা দাও তবে হবে। মানে কীরকম লেভেলের খেলাটা এখানে, এটা আমার নিজে শোনা, এবং রুনা বোধ এটা নিয়ে ভিডিও করেছিল, নিজে মানে শোনা যে কি বলছে যে ওর চ্যানেলটা তুলে দাও, তোমরা পয়সা দাও। মানে এইগুলো সব পয়সা নিয়ে খেলাগুলো চলছে। আমার দুই পরিচিত ক্রিয়েটার, মানে অনেক দিন ধরে তাদের মধ্যে কন্ট্রোভার্সি চলছে। একটা হচ্ছে সরকারি এক অফিসার যে আছে, তার সঙ্গে আরেকজন, আমি আর নামটা নিচ্ছি না, সেইভাবে ঘুরানো নামও নিচ্ছি না। তো এদের তো অনেক দিন ধরে মানে পচে গেছে, আমার বাবার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন আর ওই করেছেন, এইদের এই কন্ট্রোভার্সিটা চলছিল। আমিও একবার বললাম বন্ধ করো, তারপর কিছুটা বন্ধও হলো। যাই হোক, হঠাৎ করে এটাকে মানে দেখলাম একদম চলে গেল অন্য পর্যায়ে। মানে টাকা, এবার তো মানে সবাই তো মুখ খোলার সাহস করবে না, টাকাটা ভালোই মানে খিচেছে, কোথা থেকে টাকাটা মানে গেছে সে টাকা দিয়ে। আর আমরা এমনকি এখানকার, তোমাদের আরেকটা রিকোয়েস্ট করছি যে এখানকার কারোর উপর যদি রাগ থাকে না, প্রতিহিংসাটাকে এমন পর্যায়ে নিয়ে যেও না, তাকে কথা দিয়ে মারো, কিন্তু অহেতুক তোমার মানে পয়সা আর সময় খরচা করে মানে বদলা নিতে যেও না। এখানে অনেক দিন আগে ওই সরকারি অফিসার মানে সবার এগেনস্টে জিডি করব, ওইখানে পাঠিয়ে রেখেছি, তখনই আমি বলেছিলাম যে তুমি এই মানে ভিডিওতে তুমিও বলো, সবাই বলছে, কিছু হলেই তুমি কেন জিডি করবো আর এই করবো বলতে থাকো। তখনই আমি ভিডিওটা করেছিলাম। ও ও তখন এত সব ছিলই না, ওই একটু সূত্রপাত করেছিল, কিছু এখানকার কিছু ব্যাপার হলে সেটাকে প্রশাসনিক জায়গায় ট্রান্সফার করব। কিন্তু তারপরে মানে এই এখন তো মানে পুরো জিনিসটাকেই হয়ে গেছে যে এখানে কেউ মানে হাঁচি দিলেও ব্যাস চলে গেল আরেকজন প্রশাসনের ইয়েতে আওতায়। নিজেরা নিজেদের মতন, আমরা যেটা বলেছিলাম, হ্যাঁ অবশ্যই গালাগালি খিস্তি এগুলো বন্ধ করা, এগুলো নিজস্ব রিয়েলাইজেশন যেদিন হবে সেদিন বন্ধ হবে। আজকে কিন্তু কেউ ভয়ের চোটে বন্ধ করেনি, নিজস্ব রিয়েলাইজেশনে সবাই বন্ধ করেছে যে না এত এগুলো খুব কানে লাগে। এবার যারা মানে কিন্তু দেখো কিছু লোক বন্ধ করেনি, অথচ তারা কিন্তু ওই মানে চক্রবর্তীর খুব ক্লোজ। তাহলে কি করে বলছেন চক্রবর্তী এসে গালাগালি বন্ধ করেছে? গালাগালি যারা বন্ধ করেছে তারা নিজেদের রিয়েলাইজেশন থেকে বন্ধ করেছে যে আমরা বন্ধ করে দেব, আর খারাপ লাগছে এগুলো। অনেকের হ্যাঁ হয় না, একটা সময় চ্যানেলও এখন অনেক দিন হয়ে গেছে, এগিয়ে গেছে, এখন আর সেইভাবে করব না, কোনো কিছুর মধ্যে থাকবো না, কারণ গালাগালি তুমি দিলে একটা সময় পাল্টাপাল্টি তোমাকেও কিছু শুনতে হবে, সেগুলো আবার অনেকে নিতে পারে না, তখন অনেকে সেই সব দিয়ে যখন দেখছে আর নিতে পারছে না, নাকানি চোকানি খেতে হয়েছে, নাকে চোখে কান্না করে তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু এই দালাল মাঝখানে ঢোকার কি দরকার? আপনারা কাল্পনিক গল্প বলছেন বলুন, কাল্পনিক গল্প বলছেন বলুন, কিন্তু মানে একটা কেস নিয়ে যেখানে ভিউয়ার্সরা সত্যিটা জানতে চাইছে সেখানে আপনারা মিথ্যা বানাচ্ছেন। তাই বলি যে এত কিসের এদের মানে আক্রোশ, মানে যেন নিজের কোনো মানে মানে যা তারা যেন একদম মানে একের সময় মনে হয় কেউ যেন টিনা যেন তাদের কোনো মানে পার্সোনাল ক্ষতি করে দিয়েছে, এমনভাবে আক্রোশ নিয়ে ভিডিওগুলো করছে। আসলে এইগুলো পাচ্ছে তো তাই অত আক্রোশ। মানে আমাকে যদি এখন কেউ বলে তুমি ঝেড়ে এমন দাও না ভিডিওতে, ভিডিও সমাপ্ত হলেই তোমার ঢুকে যাবে তোমার অ্যাকাউন্টে এত টাকা, তো আমার তো তখন সেটা আমি সেইভাবেই করব না, যাদের টাকার লোভ আছে। নয়তো এত আক্রোশ আসার তো কথা নয়, পার্সোনাল অ্যাটাক না হলে কেউ এত আক্রোশ নিয়ে ভিডিও করে না। আর ওই চানাচুর ম্যাডামের অযৌক্তিক কথাবার্তা মানে মানে শুনলেও বিরক্ত লাগে। উনি যে কি বলতে চান আর যে কি বলেন, হ্যাঁ যে আজকে কি যেন বলছেন, টিনা কেন 498টা তখন করলো না, এই করলো না, এগুলো না মানে পচে ঘুচে গেছে যে কেন তখন করেনি, কি পরিস্থিতিতে করেনি। আর আপনার পারমিশন নেই 498টা করবে নাকি? ওর লয়ার যখন সাজেস্ট করেছে ও তখন করেছে,
আপনাদের কথা শুনে শুনে ওরা চলবে নাকি? অনেক দিন ধরে ওখানে অনেক মাতব্বরি করে যাচ্ছে না, আপনাদের এই মাতব্বরিগুলো না বিরক্ত লাগে। আরেকজন কি বলছে যে কি বাচ্চাটা, ও তো বাচ্চাটাকে এখন 20 লক্ষ টাকাটা যখন দেখেছে ঢপ, তখন বলছে যে বাচ্চা পেলেই তো বাচ্চার আবার মানে বাচ্চার মেনটেন্যান্সের টাকা পাবে। আরে আপনি জানেন কি করে, তোমরা জানো কি করে যে মেনটেন্যান্সের টাকাটা বাচ্চা এলেও চাইলো, এখনও বাচ্চা এলো না, ও নাকি বাচ্চা এলে মেনটেন্যান্সের টাকা চাইবে? সব কিছু তোমরা আগেই গল্প রচনা করে দিচ্ছ। তোমাদের রচনাগুলো বন্ধ করো না, দেখো না জিনিসটা কোন দিকে যাচ্ছে। তোমাদের এত গল্প এত ইয়ের কি আছে যে বাচ্চা এলেও মেনটেন্যান্সের টাকাটা চাইবে, যেখানে বাচ্চাটার সঙ্গে দেখাও পর্যন্ত হয়নি। আরেকটা কথা বলছি, এই যে কেউ বলছে যে ও কেন 1 বছর ধরে বাচ্চাটাকে না মানে চায়নি। আরে ভাই, আমাদের দেশে প্রশাসনে না একটা টেবিল থেকে আরেকটা টেবিলে ফাইল যেতেই বহুদিন লেগে যায়। ও কি মানে বাচ্চা 1 বছরে দেখা কেন করলো না? গট গট করে ও বাতকুল্লা যাবে, দরজা ঠক ঠক করবে, খুলে দেবে, বাচ্চাকে আদর করবে। এত সস্তা, যেখানে একটা আইন কানুনের মধ্যে যখন জিনিসটা চলে গেছে, তখন ওইভাবে কেউ কারোর সঙ্গে দেখা করতে পারে না, নিজের বাচ্চা হলেও। আমার এক মানে চেনা জানা এক মায়ের অভিজ্ঞতা আছে, সে তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে এসেছিল শ্বশুরবাড়ি থেকে। কিছুদিন পর বেরিয়ে এসেছিল, মানে সেটাও ওই মানে সবাই বলে কেউ বের করে কে দেয় না, ওই বের তো কেউ ঘাট ধরে করে না, ওই সবাই এমন পরিস্থিতি সৃষ্টি করে দেয়, সে মানে বাধ্য হয়ে সে বাপের বাড়ি চলে আসে, কিছুই আর জানতো না। বাপের বাড়ি বাচ্চা নিয়ে, আর একদম ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা, তার কিছু কিছু জিনিসের অসুবিধা হচ্ছে, যে বাচ্চার এটা এখন নেই, ওটা সবই শ্বশুরবাড়িতে পড়ে আছে। হ্যাঁ, তো এই বাচ্চাটা বড় হচ্ছে, একটু জিনিসপত্রগুলো দরকার, হাজবেন্ডও কোনো খোঁজ নিচ্ছে না, তো গেছে বাচ্চাটা মানে বাচ্চার কিছু জিনিস নিয়ে আসবো। বিশ্বাস করবে না, শ্বশুরবাড়িতে দরজা তো খোলেই নেই, ওই মানে একতলা দোতলা এরকম বাড়ি, তো একতলার এরকম জালনা দিয়ে বলছে যে আর এখানে তোমার কি দরকার, না তোমাকে এবার ঢুকতে হলে তুমি যাও, মানে মানে আইনি পথে এসো, তবে তুমি বাড়িতে ঢুকতে পাবে। বাচ্চার জিনিসগুলো মানে ঢুকতে না দেওয়া তো দূরের কথা, তাকে ঢুকতে পর্যন্ত সেই মাকে দেয়নি। একটা মানে শিশু তারা কি করবে বাচ্চার জিনিসটা নিয়ে, তবুও তারা ঢুকতেই দেয়নি সেই মাকে, যে না তোমার। তারপর সে জানতে পারে যে তার বর ডিভোর্স কেস করে দিয়েছে, কিন্তু সে কিন্তু এসে গেছিলো বাপের বাড়িতে ওই মানে একটু রাগারাগি ইয়েতে। সে ভেবেছিল যে ঠিক আছে আছি, কদিন পরে চলে যাব। কিছুদিন থাকার পরে যখন দেখছি বর কোনো খোঁজ নিচ্ছে না তখন যেন অ্যাটলিস্ট বাচ্চার জিনিসগুলো আমার লাগবে, সেগুলো শুধু শুধু পড়ে আছে, নিয়ে আসি। তার মানে তখন দেখছি শাশুড়ি গলা বাড়িয়ে জানলা দিয়ে গড়া দেয়, না আর এখানে তোমার ঢুকে কাজ নেই, যা ব্যবস্থা করার আমরা করে নিয়েছি। ঢুকতেই দেয়নি, এবং তারপরে তো জানা গেছে যে বর ডিভোর্স কেস ফাইল করেছে। অত সহজ নয় আমাদের দেশে অত আইন কানুন। আর বাচ্চা রিকভারির দিনে ও তো মানে টিনা কিছু কিছু জায়গায় ভুল করেছে। রিকভারির দিনে ওর একবার বলা উচিত ছিল যে বাচ্চাটা কোথায়। বাচ্চাটাকে তো সেদিনকে আমরা কেউ ভিডিওতে দেখতে পেয়েছি অত কাণ্ডের মাঝখানে, তাহলে বুঝতাম যে বাচ্চাটা সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, টিনা একবারও বাচ্চাটাকে দিকে তাকালেও না। বাচ্চাটাকে তো ওরা অনেক আগে সরিয়ে দিয়েছে ভয়ের চোটে, এবং সেটা টিনা জানতো। টিনা এতদিনে যে মুখটা খুলেছো না, তুমি রোজ না বললেও মাঝে মাঝে যদি ভিডিওতে তোমার নামে যে এত মিথ্যাচারগুলো চলছে না, একটু যদি বলতে না, তোমার মানে ভিউয়ার্সরা অনেক বড় সাপোর্ট পেতো। তারা তোমার কমেন্ট সেকশনে গিয়ে লড়ে গেছে তোমার জন্য। আমরা খুব কম, আমি তো খুবই কম আসি, হ্যাঁ, ক্রিয়েটারদের ছেড়ে দাও, কিন্তু কিছু কিছু ভিউয়ার্স তোমার জন্য লড়ে গেছে, তোমাকে খারাপ কথা বলছে, তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার ব্যাক করছে। তুমি তাদের জন্য তোমার একটুখানি কোলেও মুখ, আজকে যে মুখটা তুমি খুলেছো খুব ভালো করেছো। এরকম অনেক দিন ধরে যে মিথ্যাচারগুলো তোমার নামে চলছে, তোমার একটু একটু করে মুখ খোলা উচিত ছিল। প্রত্যেকটা জিনিসই তো মিথ্যা। অনেক দিন থেকে তোমাকে নিয়ে অজস্র মিথ্যা বলা হয়েছে, অজস্র। তোমার সঙ্গে কার দেখা হয়েছে, তুমি পায়ে ধরে ক্ষমা চেয়েছো, তুমি এই করেছো, তুমি ওই করেছো, সমস্ত ঘটনাগুলো মিথ্যা। স্পেশালি ওই জাস দিদির ভিডিও থেকে যা যা বেরিয়েছে সব মিথ্যে, এবং জাস দিদির মানে ওই মিথ্যেগুলোকে আবার এরকম করে ছড়িয়ে দেয়, তো আরও অনেকে ভুবো ভুবো করতে থাকে ওই মিথ্যেগুলোকে নিয়ে। তো এর আগেও তোমার মুখ খোলা উচিত ছিল। আর লাস্টে একটাই বলবো, যে সৌমালির কথাটা সে একজন কমেন্টও করেছে, খাল কেটে কুমির তুমি এনেছো ভাই, এবার বোঝো ঠেলা। শেষও দেখো, ওই দিদির কথাটা তো ভালো লাগেনি না সেদিনকে, এবার খুব ভালো লাগবে। যাই হোক, আমার যা বলার আমি বললাম। আমার মনে হয় যে একটা সাপোর্ট আমারও দেওয়া উচিত, এবং ওয়াইটি থেকে এই নোংরা এই দালালগুলোকে দূর করা উচিত। তাই আমার সম্পূর্ণ মানে এতে রইল যে দালাল দূর করো, আর ওয়াইটিটাকে পরিশুদ্ধ করো, আর এই সাব দালালগুলোকেও দূর করো পারলে। টাটা।